পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আঁধারে বেহারা নজর দিয়ে গিয়ে আটকায় রমণীয় রমণীয় ভেজা সাদা কোমরের দিকে। শাড়ির আঁচল ধরে গিয়ে উকি দিচ্ছে মেদহীন পেটের কিছু অংশ। বৃষ্টির পানি মেয়েটার সর্বাঙ্গে ছুঁয়ে দিচ্ছে, সাথে ভেজা নারী দেহের সৌন্দর্যও কয়েক গুণ ফুটে উঠেছে। বেসামাল প্রকৃতির সাথে তাল মিলিয়ে গানের ছন্দে নৃত্য করা রমণীয় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে আধার খান। নাচের তালে করা ভিন্ন অঙ্গভঙ্গিমার নিখুঁত কারুকাজ পেতে গিয়েছে এই বিস্ময়কর চাউনিতে, যেখানে থেকে চাইলেও অবাধ্য নজর সরিয়ে দিতে পারছে না, বরঞ্চ বারবার ব্যর্থ হচ্ছে। স্যার আপনি। নাচের এক পর্যায়ে এসে আলো হঠাৎই থেমে যায়, কারণ তার ভেজা আঁখি জোড়া আদুরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিঃসন্দ হয়। এতে মেয়েটা ভূত দেখার মতো চমকে ওঠে। ইয়েস আই অ্যাম, ডাবলিনহীন ভাবে জবাব দেয় আধার। আলো কোমর থেকে গুজে রাখা আঁচল খুলে ঠিকঠাক করে এগিয়ে এসে জানতে চাইল, কখন এলেন? আজ তো আপনার ওখানে থাকার কথা ছিল। তাইলে তোমাকে কৈফিয়ত দিতে পারি, বাধ্য নেই। আলো কুঁচকে তাকায়। আধার একটু সময় নিয়ে গভীর কণ্ঠে বলল, রাত বিরেতে এমন পেত্নির মতো নাচছিলে কেন? এটা কোনো ঝোপঝাপ নয়। এতই যখন নাচার শখ, তাইলে বাঁশবাগানে গিয়ে নৃত্য করো। তখন পেলেও যেতে পারো নিজের মতো কিছু সাঙ্গপাঙ্গ। আলো দু হাত কোমরে রেখে ঝালঝাল কণ্ঠে বলল, এই আমাকে দেখে আপনার পেত্নী মনে হয়? পেত্নী না হলে শাকচুন্নি মনে হয়। আমি শাকচুন্নি হলে এতদিনে আপনার ঘাড় মটকিয়ে কালা ভুনা করে খেতাম। রাক্ষসীরা খায় ছাড়া আর কিছুই করতে পারে না। উহ, আকাম কুকাম করতেও বেশ পারদর্শিতা। রাগে আলোয় শরীর জ্বলে উঠল। তার রাগান্বিত লাল লাল চেহারা দেখে আনমনে হাসলো আধার। পরক্ষণে নিচ থেকে ফোন তুলে চলে যেতে যেতে বলল, ভেজা শরীরে একদম রুমে আসবেন না মিস কালো। আলো এক হাতে নিজের কপাল চেপে ধরল। এই লোকটার সমস্যা কি? একেই তো তার সুন্দর নামটার 12টা বাজিয়ে দিয়েছে, তারপর তুমি থেকে আবার হুটহাট করে আপনিতে চলে যায়। এই লোকটা ভবিষ্যতে গিরগিটেও হার মানবে ম্যাম শিওর। দোলনা থেকে নিজের ফোনটা নিয়ে শাড়ির কুঁচকে ধরে ছুটে যায় আলো। অনেকটা রাত হয়ে এসেছে। এখনো যদি এই অবস্থায় থাকে তাহলে সকালে নির্ঘাত জ্বর আসবে। তাই সে স্যারের নিষেধাজ্ঞাকে অমান্য করে জলদি রুমের ভেতর ঢুকে গেল। আমার কথা না শোনার কারণ? আধার ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে এক থেকে একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে গভীর মুখে জানতে চাইল। আলো বিরক্তকর কণ্ঠে বলল, কেন শুনবো আপনার কথা? ভুলে যাবেন না, এটা শুধু আপনার একার রুম নয়, আমারও রুম। বুঝলাম, এখন চেঞ্জ করে এসে ফ্লোর পরিষ্কার করব। কেন? অথচা শুকনো কার্পেট ফ্লোর ভিজিয়ে দিয়ে এই জন্যই তখন রুমে আসতে বারণ করেছিলাম। আলোর চোয়াল ঝুলে পড়ল। ফ্লোর ভিজে যাওয়ার ভিড়ে কি না কি সে সারা রাত এইভাবে থাকতো? এই লোকটার বুকের ভেতর আদৌ হৃদয় আছে তো, নাকি সেটাও নেই? আসলেই মানুষটার মধ্যে একটু মায়া দয়া নেই। যদি থাকতো তাইলে এমন কথা বলার আগে 2বার ভেতরে নিত। আলো ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের পোশাক নিয়ে দ্রুত ওয়াশরুমের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসে ফ্লোর মুছে দিল। আধারও বেশ হয়ে আসে। ডিনার করেছেন? আলো দাঁড়িয়ে থেকে ভেজা চুলগুলো তাওয়াল দিয়ে মুছছে জিজ্ঞেস করলো। আধার এক পলক তাকিয়ে ছোট করে বলল, ডাইনিয়ে আসুন, আমি খাবার গরম করে দিচ্ছি। খিদে নেই?
আলো বাক্যটা শুনেও না শোনার ভান করে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে ভেতরে এলো। আধার সোফায় বসে থেকে ল্যাপটপে একটা ইমেল চেক করছিল। তখন আলো সামনে থাকা কাচের টি টেবিলের উপর প্লেট রেখে ধীর কণ্ঠে বলল, কাজ শেষ হলে খেয়ে নেবেন, নয়তো খাবার নষ্ট হবে। বললাম তো খিদে নেই। তবু আমার কথা শোনো না কেন? কারণ আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। এক এক কথা বলে আলো চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আধা কিছুক্ষণ থো মেরে বসে থেকে নিজের কাজে মন দিল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারল না। খাবারের সুরঘ্রাণে সে বারবার নাকে সুরসুরি দিচ্ছে। আধার এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে কোল থেকে ল্যাপটপ সরিয়ে পাশে রাখলো। উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে পানির গ্লাস নিয়ে বসে পড়ল। ওপর থেকে প্লেট সরাতেই দেখতে পেল ধোয়া ওঠা গরম ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা, শুটকি ভর্তা, মুরগির কষা মাংস ও দুটো ইলিশ মাছ ভাজা। তুমি খেয়েছো? আধার স্যারের কথা শুনে আলো কমপ্লোটের ভেতর থেকে মাথা বের করে বলল, না খেয়ে কি খাইয়ে দেবেন? আধার কপাল কুঁচকে তাকায়। আলো ফিক করে হেসে দিয়ে বলল, মজা করছি, আমি আপনার আগেই খেয়ে নিয়েছি, এখন আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন। আধার আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। আলো মুচকি হেসে জানতে চাইলো, মজা হয়েছে? আধার খেতে খেতে ছোট করে জবাব দিল, হুম। আলো আবারও হাসলো, তবে কিছু না বলে চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেল। খুব ভোরবেলায় ফোনের কর্কশ আওয়াজে ঘুম ভেঙে গেল আধারের। চরম বিরক্তি বালিশের মাঝ থেকে মুখ তুলে আশেপাশে তাকায়। আলো তার পিঠের ওপর দুই হ্যাল ঠ্যাং তুলে রেখে উল্টো দিক হয়ে বেঘোরে ঘুমাচ্ছে। এ তো একটু অবাক হয় না আধার, কারণ এখন সে যেসব অভ্যাস হয়ে গেছে। আধার ঘুম ঘুম চোখে বালিশের নিচে থেকে বেজে চলা ফোনটা বের করলো। সে ভেবেছিল নিজের ফোন, কিন্তু এখন ভাবছে এটা আলোর ফোন। আধার কুঁচকে স্ক্রিনের দিকে তাকায়। একটি নাম্বার ভেসে ওঠে, কিন্তু সেভ করা নেই। আধার কল রিসিভ না করে রেখে দিল। তার বাবার অন্যর ফোন ধরার কোনো অভ্যাস নেই, কিন্তু বারবার কল আসতে বিরক্ত বটে। ওইদিকে আলো একটু নড়েচড়ে উঠে ঘুমিয়ে গেল। তার অর্ধেক শরীর বিছানার বাহিরে ঝুলছে। আধার তপ্ত শ্বাস ফেলে হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নিয়ে এসে ঠিক করে শুয়ে দিল। এই মেয়েটা আবার পুরো বিছানাতে ঘূর্ণি পাকের মতো ঘুরে বেড়ায়, মুখের সাথে হাত পাও একদম লাগাম ছাড়া। তার এসব ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠলে। আধার ডাবল, হয়তো জরুরি ফোন কল, নাইলে কি এই সময়ে এতবার কেউ কল দেয়? তাই সে অসহায় কলটা রিসিভ করে কানে ধরে কিছু বলতে যাবে, তার আগেই শুনতে পেল এক পুরুষালী কণ্ঠে বলা কিছু অপ্রত্যাশিত বাক্য। হাই সুইটহার্ট, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাইলে কি আমাকে এত সহজে ভুলে যেতে? উত্তম, তুমি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেলেও কি আমি আজও তোমায় ভুলতে পারিনি। বিশেষ করে আমাদের একসঙ্গে কাটানো প্রতিটি প্রতিটা মুহূর্তগুলোকে তোমাকে ভুলতে দেয় না। তাই তো আজ আবারও তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি কিছু মনে করো না, ওকে? আমি শুধু তোমার ওই মিষ্টি কণ্ঠস্বরটা একটু হলেও শুনতে চাই। আর এর জন্য আমি বেহায়া, নির্লজ্জ, সবকিছু হতে রাজি। এই তুমি চুপ করে আছো কেন? কথা বলো রিতা। এক মুহূর্তের জন্য আধার স্তব্ধ হয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে অবিশ্বাস চোখে ঘুমন্ত মেয়েটার মাসুম চেহারার দিকে তাকায়। ওইদিকে ফোনের উপাস থেকে থাকা ছেলেটা কি বলছে না বলছে সেদিকে তার কোনো হুঁশ জ্ঞান নেই। তার মাথায় শুধু এখন
একটা কথাই ঘুরপাক খাচ্ছে, মেয়েটার এক্স বয়ফ্রেন্ড রয়েছে। ভোরের দিকে আলোর ঘুম ভাঙে। প্রতিদিন এই সময়টাতে উঠে অভ্যাস হয়ে গেছে। সে আর মোরা ভেঙে হামি তুলে উঠে বসে, তাকায় পাশে তাকায়। আজ আধার স্যারকে নিজের পাশে ঘুমন্ত অবস্থায় দেখতে না পেয়ে আলোর মন কিছুটা আপসেট হলো। খোলা চুলগুলো হাত খোলা পা করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর চেঞ্জ করে এসে তার রাকাত নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে গেল। সাত সকালে কলিং বেলের শব্দ পেয়ে আলোর কপাল কুঁচকে গেল। ডাবল হয়তো শেফালি চাচি এসেছেন, কারণ উনি এখনো আসেননি। তাই জলদি ভেজা হাত ওনার ওড়নায় মুছতে মুছতে রান্নাঘর থেকে ছুটে এসে দরজা খুলে দিল এবং ভরকে গেল, কারণ একজন ডেলিভারি বয় একটি বিশাল ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখন ছেলেটা নিজেই মুখ খুলল। আলো রহমান, রিতার নামে এই পার্সেলটি এসেছে। আপনি যদি কাইন্ডলি ওনাকে একটু ডেকে দিতেন। আলোর কপাল কুঁচকে গেল। তার নামে পার্সেল এসেছে মানে সে তো কিছু অর্ডার করেনি। তাইলে নিজের মনের ভেতর চলা প্রশ্নগুলোকে দমন করতে না পেরে ধীর কণ্ঠে বলল, আমি আলো রহমান, রিতা। কিন্তু আমি তো এই বুকেটটা অর্ডার করিনি। আপনার কোনো একজন শুভাকাঙ্ক্ষী সারপ্রাইজ গিফট করে দিয়েছে ম্যাম। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, তার আবার শুভাকাঙ্ক্ষী কে? বাবার বাড়িতে থাকলে সে পাক্কা জানতে পারতো এটা কার বন্ধু মহলের কারোর কাজ, কারণ তারা মাঝে মধ্যে হুটহাট কিছু না কিছু সারপ্রাইজ দিত। কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তার শ্বশুর বাড়ির ঠিকানা এখনো বন্ধু মহলের কেউই জানে না। তাইলে এই গিফটটা কে পাঠাতে পারে? আলো ভালো করে ফুলগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে মুচকি হাসলো। তার প্রিয় ফুল হচ্ছে রূপগোল্লা চাপা, আর এইগুলো আজ এসেছে। এটা নিশ্চয়ই তার পাগল বোনটার কাজ হবে। মেয়েটা কলেজ থেকে ফেরার পথে দোলন চাপা ফুল দেখলেই তার একটা হলেও নিয়ে আসবে, এমনটা ছোটবেলা থেকে করে ছায়া। এখন হয়তো তারা দু বোন একে অপরের থেকে দূরে আসে, তবে তাদের ভালোবাসা আজও আগের মতোই রয়ে গেছে। আলো তার কিছু না বলে হাসি মুখে ফুলের বুকেটটা নিয়ে নিল। সকাল সকাল সারপ্রাইজ গিফট প্রিয় ফুল পেয়ে মুহূর্তেই মনটা ফুরফুরে হয়ে গেল। গতকাল রাতে মেয়েটার কথা রাখার জন্য হয়তো আজ এইগুলো পাঠিয়েছে, বড় আপুকে খুশি করার জন্য। ডেলিভারি ম্যাম চলে যেতেই আলো বুকেটটা দু হাতে ধরে রুমে নিয়ে গেল। নতুন দিনের নতুন সকালের অনেক শুভেচ্ছা আমার ময়না পাখি। আশা করছি আজকের এই দিনটা আমার কাছে যতটা খুশির, ঠিক তার চেয়ে বেশি তোমার কাছেও। আফটার ওয়াল, আজকের এই তারিখের আমরা একে অপরের ভালোবাসায় আটকে ছিলাম। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। আমি জানি তুমি আজও আমাকে ততটাই মিস করো যতটা আগে করতে। কিন্তু তুমি এখন পরিস্থিতির শিকার। যাই হোক, হ্যাপি টু আর লাভ অ্যানিভার্সারি জান। তোমার এই দিনটা সুখের হোক। আই হোপ আমার তরফ থেকে পাঠানো ছোট গিফট তোমার খুব পছন্দ হয়েছে। রঙিন কাগজের মাঝে লেখা ছোট চিরকুটটা পড়ে আধার দুই ভয়ে মাঝে চাপটে ভাঁজ করলো। সে তো গিয়েছিল দাদাজানকে নিয়ে আসতে। তাহমিনা খান আরো কিছুদিন থাকবেন ওনার বাপের বাড়িতে। আধার যখন ফিরে এলো তখন দরজার চৌকাঠের কাছে পড়ে থাকা লাল পেপার দেখে থেমে যায়। কৌতূহলবশত ওরা হাতে তুলে নিয়ে ভাঁজ খুলে একবার নজর বুলিয়ে নেয়। তখন উপরোক্ত বাক্যগুলো চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। কিসের কাগজ এটা নানু ভাই?
সোবহান খানের কথা শুনে আধার চিরকুটটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল, তেমন কিছু না দাদাজান, তুমি এসো। সোবহান খান তেমন মাথা না ঘামিয়ে ভেতরে প্রবেশ করলেন। আধার আশেপাশে না তাকিয়ে সোফা দোলনায় উঠে গেল। রুমে ঢুকতেই তার পা জোড়া শর্ট হয়ে যায়। আলো সোফায় বসে থেকে চোখ বুজে কোলে রাখা দোলন চাপার সুবাস নিচ্ছে প্রাণ ভরে। ঠোঁটের কোণে এক নীলচে হাসির রেখা উকি দিচ্ছে। মেয়েটা কিছুক্ষণ ফুলের মিষ্টি ঘ্রাণ নিয়ে আলতো করে চোখ মেলে তাকায়, মুচকি হেসে নরম হাতে ফুলগুলো ছুঁয়ে দিল। একটা ফুল নিজের কানের পাশে গুজে রেখেছে। আলো এক সময় খেয়াল করলো আধার স্যার এসেছে, তাই সে উঠে কাছে গিয়ে দু হাতে ফুলগুলো সামনে মিলিয়ে ধরে জানতে চাইলো, ফুলগুলো সুন্দর না স্যার? আধা ছোট করে জবাব দিল, হুঁ। আলো এক গাল হেসে বলল, হুঁ দেখতে হবে না। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? স্পেশাল কেউ? বলবো না আপনাকে। আলো মুখ ভেসিয়ে কেটে সামনে থেকে সরে গেল। টি টেবিলের উপর ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখলো। আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ আলমারি খুলে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। আলো ফুরফুরিয়ে মন চটজলদি সকালের নাস্তা তৈরি করে নিল। ততক্ষণে শেফালি চাচি চলে এসেছে। নানু ভাই, হঠাৎ করে না খেয়ে কোথায় যাচ্ছ? এসো, আগে নাস্তা করে নাও। আধার ছুটফুট পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন ডাইনিং টেবিল থেকে সোবহান খান নাতের উদ্দেশ্যে কথাগুলো বলে। আধার পেছনে ফিরে শান্ত গলায় বলল, বাড়ির খাবার খেতে খেতে বোর হয়ে গেছি দাদাজান। এসব আর ইচ্ছে করে না খেতে। আমি বরং বাইরে খেয়ে নেব। তুমি চিন্তা করো না, এখন আছি। নাতের কথা শুনে সোবহান খান থমথমে মুখে নাত বউয়ের দিকে তাকায়। মেয়েটা কেমন করে ফ্যাল ফ্যাল চোখে মানুষটার গভীর মুখের দিকে চেয়ে আছে। হয়তো একটু আগের বলা প্রত্যাশিত বাক্যগুলো বোঝার চেষ্টা করছে। আজ পুরো দিনটা অদ্ভুত কাটলো আলোর কাছে, তবে সে এত পাত্তা দিল না। মাঝরাতে হঠাৎ পেটের ব্যথায় ঘুম ভেঙে গেল মেয়েটার। চোখ মুখ কুঁচকে পেট থামচে ধরে উঠে বসলো। তার পাশেই আধার স্যার উদম পিঠে উবুর হয়ে বালিশের মাঝে মুখ বুজে পুলসালি ভঙ্গিতে ঘুমাচ্ছে। আলো ঘুম ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। একটু পর বেরিয়ে এসে আলমারি খুলে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না তার কাঙ্ক্ষিত জিনিসটা। আলো চিন্তিত হয়ে নিজের কপালে চেপে ধরল। ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর 2:30 বাজে। এখন সে কি করবে? এদিকে পেটের ব্যথাটা ক্রমশই বেড়ে চলছে। আলো ডাবল স্যারকে ডেকে তার সমস্যার কথা বললে, কিন্তু পরক্ষণে আবার সিদ্ধান্তটা চেঞ্জ করে নিল। মানুষটাকে বলে কি হবে? এত রাতে কি সমস্যা তার জন্য? ফার্মেসিতে যাবে? মোটেও না, উল্টো দেখা যাবে এটা নিয়ে তোকে কথা শুনিয়ে দিয়েছে। তাই সে মুখে কুলুপ এঁটে থাকলো। সময়ের সাথে সাথে আলোর অবস্থা খারাপ হয়। সে এই অসহ্য পেটের ব্যথা একটু সহ্য করতে পারে না। ফলস্বরূপ এক হাতে পেট ও অন্য হাতে মুখ চেপে ধরে ওয়াশরুমের দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নীরবে কেঁদে দিল। ঘুমের ঘোরে মেয়েলি কণ্ঠের স্বর সুরে গোয়ালির আওয়াজ পাওয়া মাত্রই চোখের ঘুম ছুটে গেল আধারের। সে তড়াক করে মাথা তুলে বাম পাশে তাকায়। ডিপ লাইটের আবছা আলোয় দেখা যাচ্ছে দূরে বসে থাকা মেয়েটি কাঁদছে। আধার কপাল কুঁচকে উঠে গেল। কাঁদছ কেন? স্যারের কণ্ঠস্বর শুনে আলো মাথা তুলে উপরে তাকায়। আধার দু হাত বুকে ভাঁজ করে গভীর মুখে দাঁড়িয়ে আছে। আলো কান্না থামিয়ে নাক টেনে বলল, পেট খুব ব্যথা করছে। আধার উঁচিয়ে জিজ্ঞেস করলো, কেন? আলো মাথা নিচু করে নিল। আধার টিকটিক চোখে মেয়েটাকে
পর্যবেক্ষণ করে নেয়। তারপর কিছু একটা ভেবে তপ্ত শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, কি লাগবে বলো। ট্যাপ ওর ব্রেইন কিলার। আধার হার দাঁড়ায় না, বিছানা থেকে টি শার্ট নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে যায়। মনে মনে খুব করে চাইলো এত রাতে যেন একটা হলেও ফার্মেসির দোকান খোলা থাকে। বেশ কিছুক্ষণ পর আধার ফিরে এলো। আলোর সামনে জিনিসপত্র রেখে বলল, নাও। আলোর সামনে তাকাতেই অহন্ত বনে গেল। এই বেকুব লোকটা পুরো দোকানের ল্যাট তুলে এনেছে। সে হা করে স্যারের দিকে তাকায়। মেয়েটাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আধার চোখ মুখ কুঁচকে বিরক্তিতে বলল, হোয়াট? এইগুলো কয় বছরের জন্য নিয়ে এসেছেন? আর আমি এতগুলো কি করব? আই ডোন্ট নো, বলে আধার বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আলো কিছুক্ষণ থম মেরে বসে থেকে ওয়াশরুমে চলে যায়। এত রাতে চুপ কোথায় পেলেন স্যার? আলো ফ্রেশ আলো ফ্রেশ হয়ে এসে বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে ব্যথা হজম করছিল। তখন খেয়াল করে আধার স্যার একটা ট্রে নিয়ে প্রবেশ করছে। পাশে থাকা টি টেবিলের ওপর ট্রে রাখতে দেখতে পেল ধোয়া ওঠা গরম গরম চিকেন স্যুপ ও হট ব্যাগ। এটা দেখে বেশ অবাক হয় উপরোক্ত ব্যক্তিটি। জিজ্ঞেস করে, আধার সামনে আসতে বসতে বসতে জবাব দিল, তোমার এক্স বয়ফ্রেন্ডের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। আলো শুরু চোখে তাকায়, মনে মনে বিরক্তি করে বলল, এক্স কেন? এটা যদি বয়ফ্রেন্ডের থাকতে তাইলে আপনার দেমাগ সহ্য না করেই পালিয়ে যেতাম। বাট আফসোস, এই আমিটার কপালে আপনার মতো ঘটস বদমাইশকেই জুটতে হলো। এখন না বা পড়ছে গিলতে না আর পারছি উল্টেতে ফেলতে। পুরো জীবনটাই আমার নষ্ট। প্রজেক্ট। হ্যাঁ, কারো স্যারের কথা শুনে আলো ড্যাব ড্যাব করে তাকায়। মানুষটা তার টয়লেটের হট ব্যাগ রেখে মুখের সামনে চামচে করে ছুট করে আসে। ওষুধ খেতে যত লেট করবে তত কষ্ট পাবে মিস কালো। আলোর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করলো, স্যার? আমার কণ্ঠে আপনার কি? স্যার আপনি কে হয়? তবে জিজ্ঞেস করতে পারলো না, কারণ সেই অধিকার যে তার নেই। আলো কথা না বাড়িয়ে দুহাতে হট ব্যাগ থেকে চেপে ধরে ভদ্রমেয়ের মতো স্বামীর হাতে স্যুপ খেয়ে নিল। পুরোটা শেষ করে কপাল হেসে বলল, আপনার হাতের রান্না মাশাআল্লাহ স্যার। আদার কিছু না বলে মেয়েটাকে পেইন ক্লিয়ার খাইয়ে দিল। তারপর সবকিছু গুছিয়ে রেখে রুমের আলো নিভিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে বেচারি একা একা হাঁসফাঁস করতে লাগলো, কারণ তার কিছুই ভালো লাগছে না, সবকিছু অসহ্য লাগছে। এই সময় নিজের বাড়িতে থাকলে সে এতক্ষণে মায়ের হয়তো বাবার বুকে মাথা রেখে নিশ্চিন্ত ঘুমাতো, কিন্তু এখন সেটাও পারবে না। আলো কিছুক্ষণ ছটফটিয়ে স্যারের দিকে আর চোখে তাকায়। লোকটা কি আমারে ঘুমাচ্ছে অথচ সে ব্যথায় মরছে। হঠাৎই আলোর মাথায় একটা বুদ্ধি এলো। সে মনে মনে হেসে চোখ বুজে কিছু সময় ঘুমিয়ে থাকার ভান করলো। তারপর পাশে উল্টে গিয়ে সোজা স্যারের বুকে মাথা রেখে মটকা মেরে পড়ে রইল। ধীরে ধীরে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে স্যারের কোনো রিয়াকশন না পেয়ে আলো শব্দ করে শ্বাস ছাড়ল। যাক বাবা, লোকটা ঘুমিয়ে গেছে, নাহলে তাকে দূরে ঠেলে দিত। আলো আনমনে হেসে স্যারের লোমহীন বুকের মাঝে একটু নাক কষাকষি করলো। এই মানুষটার শরীরে ঘ্রাণ মারাত্মক, সবসময় তাকে আকৃষ্ট করে এবং চুমুকের মতো কাছে টানে। তাই তো ঘুমের ঘরেও এই পচা বটটার সাথে লেপ্টে থাকে। এতে আর একটু অস্বস্তি হয় না, বরং ভালোই লাগে। যেগুলো জেগে থাকা অবস্থায় করতে পারে না সেগুলো তার ঘুম করে দেওয়া। হা হা।
আলো আজ একটু বেলা করে ঘুম থেকে উঠলো। শরীর ভালো না থাকায় ভার্সিটিতে যাবে না ঠিক করলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বেলকনির দিকে পা বাড়ায়। আধার স্যার ভার্সিটির জন্য তৈরি হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, কারো সাথে ফোনে কথা বলছে। সে মূলত রাতের কথা ধন্যবাদ দিতে চায় মানুষটা তার জন্য এত কিছু করলো, অথচ সেই বিনিময়ে কিছুই করেনি। ওনার তো এই ছোট ধন্যবাদটা প্রাপ্য। যত দ্রুত যত দ্রুত সম্ভব আপনি ডিভোর্স পেপার রেডি করুন, আমি এই দিকের ব্যাপারটা ম্যানেজ নিব। আতারের বলা বাক্যগুলো আলোর কর্ণধারে পৌঁছাতেই মস্তিষ্ক হঠাৎই থেমে গেল। সে অবিশ্বাস চোখে স্যারের পিঠের দিকে তাকিয়ে রইল। তার মানে মানুষটা তাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু কেন? প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করতে থমকে গেল আলো। সে তো এটার উত্তর জানে, এই মানুষটার তাকে পছন্দ করে না, আর না ভালোবাসে, বিয়ে করতে চায়নি। তাইলে কেন এই আকাঙ্ক্ষিত সংসারের মাঝে থাকতে চাইবে? সেও তো ওই লোকটাকে একটু পছন্দ করে না। প্রথম ভেবেছিল ডিভোর্স দিবে, হয়তো পালিয়ে যাবে, কিন্তু পরিবারের কথা ভেবে এমন করার দুঃসাহস হয়নি তার। তারপর সে তো সবকিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই আকাঙ্ক্ষিত সংসারকে এক মুহূর্তের জন্য নিজের সংসার ভেবে বউয়ের দায়িত্ব পালন করে এসেছে। অথচ বোকা মেয়ে, সে যেগুলোকে আঁকড়ে ধরতে চেয়েছে সেগুলো তো কোনো কালেই তার ছিল না। একদিন না একদিন মনটা হওয়াই কথা ছিল। তবু তার স্যারের মুখে ডিভোর্সের কথা শুনে এত খারাপ লাগছে কেন? তার তো খুশি হওয়ার কথা ছিল, অথচ অজানা ব্যথায় বুকটা পুড়ছে তার। আলো তাচ্ছিল্য হেসে ওখান থেকে সরে গেল। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে অটল স্বরে বলে উঠল, অবশেষে আমাদের বিনি সুতোয় সংসারটা এখানে সমাপ্ত হলো। বেস্ট অফ লাক স্যার, আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হোক এবং আলোয় ভরে উঠুক। আর আমি নামক এই অন্ধকারের কালো ছায়া চিরদিনের মুছে যাক আপনার জীবনের পাতা থেকে। চলবে।